মা লক্ষ্মীর আশীর্বাদ পৃথিবীতে কে না চায়। প্রত্যেকেই চায় জীবনে ধনসম্পদ উপার্জন করতে, প্রচুর অর্থের মালিক হতে, সুখ স্বাচ্ছন্দ্য সম্প্রীতি, পরিবারের সুখ শান্তি, এগুলো প্রত্যেক মানুষের জীবনে চাহিদা থাকে এবং সে কারণেই মানুষ বা আমরা সবাই মা লক্ষ্মীর পুজো করে থাকি। এবার সেই কারণেই মা লক্ষ্মীর পুজো এই ভাদ্র মাসে খুবই গুরুত্বপূর্ণ। ভাদ্র মাসে বিশেষ পুজো বা বলা যেতে পারে বিশেষ ব্রত পালন করা হয় এই ভাদ্র মাসে। ইংরেজির 2024 এবং বাংলার 1431 সালের ভাদ্র মাসে লক্ষ্মী পুজো কবে পালন করতে হবে, তার কি নিয়ম, তার ফলাফল কি, ব্রতের জন্য কোন উপকরণ লাগবে, কোন দিন পালন করতে হবে, ব্রত বা পুজো পালনের বিশেষ সময় কখন থাকছে এবং সেই সঙ্গে ব্রত কথা, এই সমস্ত কিছু বিষয় নিয়েই আমার আজকের একটা সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা। বিশদে জানতে ভিডিওটা একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন, আর সেই সঙ্গে কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। প্রথমেই জেনে নেওয়া যাক ব্রতের ফল। লক্ষ্মী পুজো রমণীগণের অত্যন্ত প্রিয়। ভাদ্র মাসে এই পুজো করলে সংসারে লক্ষ্মী দেবী অচলা থাকেন। ব্রতের নিয়ম: এই দিন উপবাস করে মা লক্ষ্মীর পুজো করা হয়। তারপর পুজো করে ও ব্রত কথা শুনে জল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। যদি উপবাস করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে রুটি, ডালিয়া, সাবু ইত্যাদি হালকা খাবার খেয়ে পুজো করা যেতে পারে। এই দিন নিরামিষ গ্রহণ করতে হবে। কোনোভাবেই কোনো আমিষ খাদ্য, সেদ্ধ চাল, পুঁই শাক ইত্যাদি কোনোভাবেই গ্রহণ করা যায় না। ব্রতের উপকরণ: ধূপ, দ্বীপ, ফুল, চন্দন, নৈবেদ্য, বিভিন্ন প্রকার ফল, মিষ্টি। যে স্থানে ঘট স্থাপন করা হবে সেখানে পিটুলির আলপনা দিতে হবে। যেমন প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করেন, ঘট পাতেন, ঠিক সেইভাবেই ঘট পেতে পিটুলির আলপনা দিয়ে ঘট স্থাপন করবেন। এরপর হলো ব্রত কথা। কোনো দেশে এক গরিব বিধবা বামুনি বাস করত। সংসারে তার আপন বলতে ছিল একটি মাত্র ছেলে। তাকে নিয়ে অতি কষ্টে সে সংসার চালাতো। বামুনি নিজের চরকায় সুতো কাটতো আর সেই বেচে যা পেত তাতেই নিজেদের খাওয়া পড়া চালাতো। তার কুঁড়ে ঘরের সামনে পুকুর পাড়ে একটা মস্ত অশ্বত্থ গাছ ছিল। দিনের বেলায় ছেলেটি খেয়ে দিয়ে গাছের তলায় আপন মনে রোজ একলা খেলা করত। একদিন একজন গয়লা ক্ষীর নিয়ে সেই গাছতলা দিয়ে বেচবার জন্য যাচ্ছিল। ক্ষীর দেখে ছেলেটির খুব ইচ্ছে হলো কিনে খায়, কিন্তু পয়সা কোথায় পাবে? গয়লাকে ডেকে নিয়ে গেল মায়ের কাছে এবং খাবার জন্য বড় বায়না করলো। বিধবা নিরুপায় হয়ে অনেক খোঁজাখুঁজি করে শেষকালে সুতো কাটার থামি থেকে 4 কড়া করি বের করে দিল। ছেলেটি তাই নিয়ে আহ্লাদে আটখানা হয়ে গিয়ে গয়লাকে বলল, এই নাও দাম, আমাকে এবার ক্ষীর দাও। গয়লার মনে কেমন একটু দয়া হলো। সে মাত্র 4 কড়া কড়ি দিয়ে তাকে খানিকটা ক্ষীর দিয়ে বলল, যাও বাবা, কড়ি দিয়ে কেউ ক্ষীর খায় না, পয়সা লাগে বুঝলে, এই ক্ষীর নিয়ে খাও গে এখন। ছেলেটি অমনি ক্ষীর নিয়ে সেই গাছতলায় গিয়ে বসে বসে খেতে লাগলো। এমন সময় সেই গাছে দুটো পেঁচার ছানা খিদের জন্য খুব চেঁচামেচি করতে লাগলো। ছেলেটি বুঝতে পেরে ছানা দুটিকে গাছ থেকে নামিয়ে এনে নিজের ক্ষীর থেকে খানিকটা খাওয়ালো এবং পরে গাছে রেখে এলো। সন্ধে হতেই পেঁচাপেচি বাসায় ফিরে এসে দেখে ছানা দুটি চুপ করে বসে আছে। তখন তারা বলল, কিরে, আজকে তোরা চুপ করে বসে আছিস যে বড়, খিদের জন্য কোনো শব্দ করছিস না, কি হলো তোদের? ছানা দুটি তখন বিধবার ছেলের কথা বলল যে সে তাদের আজ ক্ষীর খাইয়েছে। পরে তারা বললে, মা, বিধবার ছেলে ভারী গরিব, তাদের কিন্তু তোমাদের উপকার করতেই হবে। বেশ, আবার যখন ছেলেটি আসবে তখন তোরা তাকে ভোর রাতে গাছতলায় আসতে বলিস। আচ্ছা, ছানা দুটি উত্তর দিল। পরদিন বিকেলে যখন ছেলেটি আবার এসে গাছতলায় খেলা করতে লাগলো তখন ছানা দুটি তাকে খবর দিল ভোরে আসতে। ছেলেটি ঠিক সময় আসতে পেঁচাপেচি তাকে ডেকে বলল, বাছা, তোমার উপকার আমরা ভুলব না, তবে আমরা তোমার কিছু উপকার করতে চাই। আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাব, যেখানে গেলে যখন তোমাকে কেউ ধনরত্ন দিতে চাইবে তখন তুমি তা নিও না, বরং বলবে, আমি শুধু তিল ধুবড়ি চাই। এখন তুমি আমার পিঠে চোখ বুজে বসে থাকো। ছেলেটি পেঁচির পিঠে চড়ে চোখ বুজতেই পেঁচি হাওয়ার মতো জোরে উড়তে লাগলো আকাশে এবং কয়েক মুহূর্তেই স্বর্গে লক্ষ্মীনারায়ণের কাছে গিয়ে হাজির করালো তাকে। তারপর তাকে চোখ খুলতে বলতেই চোখ মেলে সে চেয়ে দেখলে এক অপূর্ব রত্ন সিংহাসনে লক্ষ্মী জনার্দন বসে আছেন।
সে তাদের ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে একবার চুপ করে দাঁড়াতেই লক্ষ্মী বললেন, বাছা, তুমি কে, কোথায় থাকো, এখানে কেন এসেছো? ছেলেটি বলল, মাগো, আমরা বড় গরিব, আমাদের দুঃখ দূর করে দাও মা, আমি আর কিছুই চাই না। লক্ষ্মী তখন তাকে নিয়ে গেলেন স্বর্গের রত্নভাণ্ডারে এবং যা যা তার নিতে ইচ্ছে হয় তা তুলে নিতে বললেন। ছেলেটি বলল, মা, আমি এসব কিছুই চাই না, আমি তোমার কাছে তিল ধুবড়ি চাই। লক্ষ্মী মুচকি হেসে বললেন, বেশ, এই নাও তিল ধুবড়ি, একে নিয়ে গিয়ে খুব ভক্তি ভরে পুজো করলেই তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আবার প্রণাম করে ছেলেটি পেঁচির পিঠে চড়ে চোখ বুজে বসতেই তাকে নিয়ে উড়ে নেমে এলো সেই গাছতলায়। ছেলেটি দৌড়ে বাড়ি গিয়ে বিষয়টা সব আগাগোড়া বলল এবং তিল ধুবড়ি পুজো করতে বলল। বামনি তার পরদিন ভাদ্র মাসের বৃহস্পতিবার এবং তিথি নক্ষত্রের দোষ নেই দেখে লক্ষ্মী পুজোর আয়োজন করলো। সকালবেলায় স্নান করে গঙ্গা জলের ছিটে দিয়ে ও আলপনা এঁকে খুব ভক্তি ভরে তিল ধুবড়ির পুজো করলো। মা লক্ষ্মীর দৃষ্টি পড়ল তাদের কুঁড়ে ঘরে। দেখতে দেখতে সেই কুঁড়ে ঘর প্রকাণ্ড দালানে পরিণত হলো আর তার সঙ্গে প্রচুর ধনরত্ন, আসবাব, ধানের জমি, মাছ ধরার পুকুর, চাকর চাকরানি, গাড়ি ঘোড়া, হাতি অবধি তারা লাভ করলো। এতদিন যে অভাব তারা ভোগ করছিল, মা লক্ষ্মীর দয়ায় এক নিমেষে তা দূর হলো। দেশের রাজ পরিবার জানতে পারল তাদের হঠাৎ ঐশ্বর্য লাভ হয়েছে। সন্দেহ করলো নিশ্চয়ই কোনো ডাকাতি করেছে, তাই তারা এত বড়লোক হয়েছে। অমনি রাজার হুকুমে লোকজন বামনির বাড়ি লুটপাট করে সমস্ত কেড়ে তিল ধুবড়িও নিয়ে রাজধানীতে চলে গেল। কিন্তু তিল ধুবড়ি রাজভাণ্ডারে থাকলো না, সেটি বরাবর মা লক্ষ্মীর ভাণ্ডারে ফিরে গেল। কারণ তিল ধুবড়িটি মা লক্ষ্মী দিয়েছিল বামনির ছেলেকে, রাজাকে দেননি। তিল ধুবড়ি লুট হয়ে যাওয়াতে বামনির আগেকার মতোই সেই দুর্দশাই হলো। দালান হলো কুঁড়ে ঘর এবং চরকায় সুতো কেটে দিন যায়। ছেলেটি আবার গাছতলায় গিয়ে কান্নাকাটি করতে লাগলো এবং তা দেখে পেঁচাপিচির ছানা দুটির বড় দয়া হলো। তারা পেঁচাপিচিকে সমস্ত বলতে পেঁচি আবার পিঠে করে ছেলেটিকে নিয়ে গেল মা লক্ষ্মীর কাছে। মা লক্ষ্মী বললেন, বাছা, আমি সব আগে হতেই জেনেছি, এই নাও ফের তিল ধুবড়ি দিচ্ছি, খুব সাবধানে রাখবে, কারণ আর হারালে পাবে না। ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে তিল ধুবড়ি নিয়ে ফিরে এলো। তারপর খুব যত্ন করে ও সাবধানে তিল ধুবড়ির পুজো করলো। মায়ের কৃপায় এবার তাদের রাজার চেয়েও অগাধ ঐশ্বর্য হলো। রাজা তা দেখে শিউরে উঠলেন এবং নিজের ভবিষ্যৎ মঙ্গল ভেবে নিজের মেয়ের সঙ্গে বামনির ছেলের বিয়ে দিলেন খুব ঘটা করে। বামনি আহ্লাদ করে রাজকন্যাকে বরণ করে ঘরে তুলল এবং বউ ভাতে একটা বিরাট ভোজের ব্যবস্থা করলো। পাড়াপড়শি তখন সবাই খুব সুখ্যাতি করতে লাগলো। বহুদিন সুখভোগ হলে একদিন বামনির ডাক পড়ল স্বর্গ থেকে। তাই যাবার সময় ছেলের বউকে কাছে ডেকে বললে, বৌমা, আমি যাচ্ছি, শুধু মনে রেখো ভাদ্র, কার্তিক, পৌষ আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো করবে, তিল ধুবড়ির পুজো রোজ করবে ও দুবেলা বাড়িতে ছড়া ঝাঁট, ধূপ ধুনো, গঙ্গাজল দিতে কখনো ভুলো না। খুব ভক্তি যত্ন করবে স্বামীকে, বেলা অবধি ঘুমোবে না আর কাজকর্মে সবসময় লক্ষ্মী স্ত্রী আনবে, তাহলে বংশাবলিতে কখনো দুঃখ কষ্ট থাকবে না। তারপর থেকে বামনির ছেলের বউ বরাবর লক্ষ্মী পুজো করতে লাগলো এবং মা লক্ষ্মীর মাহাত্ম্য কথা প্রচার করে দিল দেশে বিদেশে। ভাদ্র মাসের লক্ষ্মী পুজো ব্রত কথা সমাপ্ত। এরপর হলো ব্রত বা পুজো করবার দিন। এই বছর ভাদ্র মাসে দুটো দিন থাকছে। প্রথম দিনটা হলো ইংরেজি 5ই সেপ্টেম্বর 2024, বাংলার 19শে ভাদ্র 1431 সন বৃহস্পতিবার। এই দিনের পুজো করবার কিছু বিশেষ সময় হলো বেলা 10:19 থেকে বেলা 12টা, দুপুর 1:40 থেকে 2:30 এবং সন্ধ্যে 5:50 থেকে সন্ধ্যে 7টা। সন্ধ্যেবেলার টাইমটাই হলো সব থেকে বেস্ট টাইম, কারণ সেই সময় প্রদোষকাল থাকছে। এবং তারপরের সময়টা হলো ইংরেজির 12ই সেপ্টেম্বর 2024, ইংরেজির 26শে ভাদ্র 1431 সন বৃহস্পতিবার। এই দিনও মোট 3টে সময় থাকছে। একটা হলো বেলা 11:08 থেকে 11:57, দুপুর 1:36 থেকে 2:25 এবং সন্ধ্যে 5:43 থেকে 6:53। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে। আর অবশ্যই এরকম ধরনের আরও বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো ও লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।